সংসদ সদস্য সাইদুদ্দিন হানজালাকে যে বা যারা জঙ্গি বলেছে, যদি অতি শীঘ্রই তাকে গ্রেফতার না করে আইনের আওতায় আনা না হয়, তাহলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। অসত্য বললে আমি আপত্তি করতাম না, এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না জানার সবাই। এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। হঠাৎ করে তারেক জিয়া চুপচাপ, চারিদিকে নানান রহস্য এবং নানান সংখ্যা, এবং মানুষ বলাবলি করছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিনা, কারণ বিএনপি আগুন নিয়ে খেলছে, এটা বিএনপির জন্য রিস্কি। গণভোটের রায়কে উপেক্ষা করে গণভোটকে ধামাচাপা দিয়ে কোনো রেজিম ক্ষমতায় থাকবে, এটা তো ইম্পসিবল। 70% জনগণ যে রায় দিয়েছে সেটাকে বিএনপি অগ্রাহ্য করতে চাচ্ছে, ধামাচাপা দিতে চাচ্ছে। আপনারা যারা চুদলিং পং উল্টাপাল্টা কথাবার্তা বলেন, এই প্রত্যেকটারে বলে দিয়েছি গণভোটের বিপক্ষে যারা অবস্থান নেবেন প্রত্যেকটারে ধরে ধরে শাহবাগের মুড়ে ঝুলাই ঝুলাই পিটাবো বলে দিলাম। সামনে যে দিন আসছে আপনাকে বুঝতে হবে আপনি কোন দলে যাবেন, আপনি কাকে সাপোর্ট করবেন, আপনি সংবিধান চান না পুরনো সংবিধান চান। এই জন্য রেফারেন্স গুলো টানছি যে যারা আজকে এই সংবিধান নিয়ে সংসদ কাঁপাচ্ছে, সংবিধানকে বাতিল করে দিচ্ছে, সংবিধানকে সংস্কার করতে দিচ্ছে না, তাদের ভূমিকা কি ছিল আর এখন কি হয়েছে সেগুলো দেখাবার জন্য ছোট ছোট ক্লিপসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। সংসদে চলছে পাল্টাপাল্টি লড়াই। দর্শক, জামাতের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে কড়া ভাষায় একটা কথা বলেছে, সাথে সাথে কথাটি কর্ণকুহরে পৌঁছে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কানে, এবং এটা পৌঁছানোর সাথে সাথে তিনিও কিন্তু জবাব দিয়েছে। সংসদে দাঁড়িয়ে জবাব দেবে তো স্বাভাবিক, একদম সরাসরি সত্য কথা মিথ্যা বলে বা মিথ্যা কথা সত্য বানিয়ে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই কিন্তু বলেছে জামাতের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবং এই বিষয় নিয়ে কিন্তু সংসদে ঝড়। আর একটা বিষয়, পীরজাদা হানজালাকে পিছন থেকে জঙ্গি আখ্যা দেওয়া, কে সেই কালপিট, এখন পর্যন্ত কেন তার সন্ধান পাওয়া যাচ্ছে না, এর সাথে আসলে জড়িত কারা? পীরজাদা হানজালা অবশেষে সংসদে দাঁড়িয়ে কঠোর ভাষায় কিছু হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছে যারা দাঁড়িয়ে রাখে, টুপি পরে, পাগড়ি পরে, সাদা পাঞ্জাবি পরে, তাদেরকে দেখলেই যারা জঙ্গি বলে, রাসূলের সুন্নতি পোশাক পরলেই কি একটা মানুষ জঙ্গি হয়ে যায়? দর্শক, আসলে জঙ্গি কারা বলে বুঝতেই পারছেন, যাদের বাপের কোনো মনে করেন যে ঠিকানা নাই, যাদের জন্ম অবৈধভাবে, তারাই তো একমাত্র আলেম ওলামা টুপিওয়ালাদের দেখলে তাদের কাছে জঙ্গি মনে হয়, তাদের চোখে জঙ্গি মনে হয়। কেননা একটা শিশু জন্ম নেওয়ার পরে, জন্ম নেওয়ার কথা বাদ দিলাম, একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যায় তখন একজন আলেম দরকার, টুপিওয়ালা দরকার, পাগড়িওয়ালা দরকার, একজন আলেম দরকার। তো সে যখন বিবাহ পড়ায় তারপরে বৈধ সম্পর্ক হয়। কিন্তু যাদের মা বাবার ওই আলেম ওলামা দরকার হয় না, যারা অনৈতিক কাজে পার্কের মধ্যে মনে করেন যে ইটিস ফিটিস করে এই সেই করে সন্তান জন্ম দেয়, তারা তো মনে করেন যে পেট থেকে বের হয়ে টুপিওয়ালা দেখলে জঙ্গি মনে হবে, এটাই তো স্বাভাবিক। দ্বিতীয়ত, একটা মানুষ যখন বড় হয়, বিবাহ করার পরে তার যখন পেটে সন্তান আসে, পেটের সন্তান হওয়ার পরেই তার কানে আজান দেওয়া হয়। আর যারা অবৈধ সন্তান তাদের তো আজান দরকার হয় না, মৃত্যুর পরে তাদের তো কুকুরের মতো, কুত্তার মতো পুঁতে রাখা হবে। তো এরকম মানুষের চোখে তো আসলে আলেম ওলামা টুপিওয়ালারা জঙ্গি মনে হবে, এটাই তো স্বাভাবিক, নাকি বলেন? তো যাই হোক, কেন এখন পর্যন্ত সেই জঙ্গি বলা কালপিটটা কেন এখনো প্রকাশ্যে আসছে না? সেনাবাহিনীর সামনে দাঁড়িয়েই তো এই জঙ্গিটা বলেছে। দর্শক, এটা তদন্ত করা হচ্ছে এবং স্পিকার জেনারেল মেজর অফ হাফিজ সাহেব তিনিও কিন্তু বলেছে যে যারা এই জঙ্গিটা বলেছে এটা দুঃখজনক বিষয় এবং তদন্ত করতে বলেছে। এখন কথা হলো, আমরা অচিরেই সাধারণ জনতার পক্ষ থেকে যেটা আমরা বলতে চাই সেটা হলো, সেই কালপিটকে আমরা অচিরেই দেখতে চাই যে পিছন থেকে সংসদের ভিতরে একজন সংসদ সদস্য এবং একজন হাফেজ আলেমকে মানে কোন সারামজাদা এই জঙ্গিটা বলে আখ্যায়িত করলো, অবশ্যই তার বিচার করতে হবে। দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না জানার সবাই। এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। সাইদুদ্দিন আহমেদ হানজালা জি, আপনার পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি, আসলে এভাবে কথা বলতে চাইনি, চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতার ভাবে একটু সুন্দরভাবে কথা বলবো, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করে, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম
এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্য এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না জানার সময়। এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল প্রশাসনের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। হঠাৎ করে তারেক জিয়া চুপচাপ, চারিদিকে নানান রহস্য এবং নানান সংখ্যা, এবং মানুষ বলাবলি করছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিনা, কারণ বিএনপি আগুন নিয়ে খেলছে, এটা বিএনপির জন্য রিস্কি। গণভোটের রায়কে উপেক্ষা করে গণভোটকে ধামাচাপা দিয়ে কোনো রেজিম ক্ষমতায় থাকবে, এটা তো ইম্পসিবল। 70% জনগণ যে রায় দিয়েছে সেটাকে বিএনপি অগ্রাহ্য করতে চাচ্ছে, ধামাচাপা দিতে চাচ্ছে। তো এটা স্বাভাবিকভাবে এতে জনগণ বিস্ফোরিত হবে এবং জনগণ আন্দোলন করবে। জামাত এনসিপি অলরেডি বলেছে তারা আন্দোলন করবে। অতএব এই জায়গায় সেনাবাহিনীর একটা দায়িত্ববোধ এসে যায় যে 70% জনগণের মতামতকে অগ্রাহ্য করছে ক্ষমতাসীনরা, জনগণ আন্দোলন করছে, বিরোধী দল আন্দোলন করছে, এই জায়গায় তাদের একটা করণীয় আছে, তারা বিএনপিকে বাধ্য করতে পারে অথবা ক্ষমতা নিয়ে নিতে পারে, এরকম সংখ্যাও আছে। সেই জায়গায় কেউ কেউ বলছেন যে এমন আগুন নিয়ে খেলছে বিএনপি যাতে সেনাবাহিনীর মাধ্যমেই, যেহেতু এটা গণভোট একটা স্পর্শকাতর বিষয়, অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করা, এই আগুনের ফলে তারেক রহমানকে আবার লন্ডন ফিরে যেতে হতে পারে, তিনি লন্ডন ফিরে যেতে বাধ্য হতে পারেন। যার এই যে জল্পনা কল্পনা জনমনে, এটা অনেকটা সত্য হচ্ছে বা অনেকটা জড়ালো হচ্ছে তারেক রহমানের চুপচাপ ভাব থেকে। আপনারা দেখছেন যে তারেক রহমান কোনো কথা বলছে না। হ্যাঁ, কথা বলছেন, যা বলছেন ওটা নিয়ে কার কোনো আগ্রহ নেই। যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্ব দিয়েছেন, তিনি যে প্রশ্নোত্তর দিয়েছেন ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, ওটা পত্রিকাও কেউ পড়ে না, আমরা ওটা নিয়ে আলোচনা করি না। আমাদের আলোচনার বিষয় আগ্রহ জুলাই সনদ, গণভোট এবং সংবিধান সংস্কার নিয়ে। এইসব বিষয়ে তারেক রহমান সংসদে উপস্থিত থাকলেও কিছু বলেন না কেন? এবং দেখেন, তারেক রহমান উপস্থিত, তার পক্ষে সালাউদ্দিন আহমেদ প্রস্তাব করেন যে আমরা সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি গঠন করি, সরকারি দল বিরোধী দল আসেন। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে আরেকজনকে করতে হবে কেন? প্রধানমন্ত্রীর মুখে কি ঠাড়া পড়েছে, না মুখে প্যারালাইসিস হয়েছে? তিনি চুপচাপ কেন? মানে এই যে বিতর্কিত বিষয়, এটা নিয়ে কথা বলার সাহস তারেক রহমানের নেই। যার ফলে আপনি দেখছেন যে জুলাই সনদ নিয়ে এত কিছু হচ্ছে, 2 ঘন্টা আলোচনা হলো মুলতবি প্রস্তাবের ভিত্তি করে, একটা পর্যায়ে ওয়াকআউটের মতো ঘটনাও ঘটলো পরিশেষে, এবং রাজপথে নামার ঘোষণাও আসলো। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী, যার দিকে পুরো জাতি তাকিয়ে, এবং তাকে জিয়া পুত্র এবং খালেদা পুত্র হিসেবে আলাদা একটা ইমোশনাল একটা রেসপেক্ট জনগণ করে, সেই খালেদা পুত্র জিয়া পুত্র একদম চুপচাপ, মুখে কুলু পেটেছেন, কিচ্ছু বলেন না কেন? এটা রহস্যজনক। দর্শক, আরেকজনের মাধ্যমকে বলান কেন এইসব জায়গায়? এটার মূল কারণ হচ্ছে, যদি বলতে যান তাহলে যদি সঠিক বলেন তাহলে তো হয়ে গেল, দাবি মানা হয়ে গেল। আর সঠিক বলতে পারেন না কারণ তার হাত পা বাঁধা। ভারত বলেছে যে 72 সংবিধান রক্ষা করতে হবে এট এনি কস্ট, এই জন্য তারেক রহমান এটা নিয়ে বলতে পারছি না। আর যদি উল্টাপাল্টা বলেন সালাউদ্দিন আহমেদের মতো, তাহলে তারেক রহমান এমন গালি খাবেন, খালেদা পুত্র এবং জিয়া পুত্র হিসেবে তার যতটুকু রেসপেক্ট অবশিষ্ট আছে এটা কিছুই থাকবে না। তারেক রহমানও গালিযোগ্য হয়ে পড়বেন, ট্রলযোগ্য হয়ে পড়বেন, এটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করবে। দর্শক, এই কারণে হচ্ছে তারেক রহমান চুপচাপ, তার হাত পা একটা বাধা। ভালো কথা বললে, মানে জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার, এগুলো পক্ষে বললে ভারত ক্ষুব্ধ হবে, আর বিপক্ষে বললে জনগণ ক্ষুব্ধ হবে। এ কারণে যত ক্ষোভ, ঝড়, ঝাপটা, চাঞ্চা, এগুলো সালাউদ্দিন বা আসাদুজ্জামান এদের উপর দিয়ে যাক। তারেক রহমান চুপচাপ। এই প্রশ্নটা তুলেছেন চমৎকারভাবে এনসিপি নেতা সরওয়ার তুষার। দেখেন, সরওয়ার তুষার এবং তারেক রহমানের যথেষ্ট মিল আছে। সরওয়ার তুষারও ইন্টার পাস, মানে ইউনিভার্সিটি ড্রপ আউট, পড়াশোনা হয়নি, ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন কিন্তু পড়াশোনা হয়নি। তারেক রহমান ইন্টার পাস, ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন কিন্তু ড্রপ আউট। মানে এই জায়গায় কিন্তু একটা মিল আছে, কিন্তু পার্থক্য দেখেন, সরওয়ার তুষার সংবিধান বুঝেন, সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন এবং প্রচুর পড়াশোনা তিনি করেছেন। তিনি একজন লেখক এবং সংবিধান নিয়ে এমনভাবে কথা বলেন মনে হয় যেন একজন আইন বিশেষজ্ঞ বা আইনের প্রফেসর। তো সরওয়ার তুষার ইন্টার পাস হয়ে এই যোগ্যতা অর্জন করতে পারলেন, কিন্তু তারেক রহমান তিনি তো কথাই বলেন না, এইসব সাংবিধানিক কোনো বিষয়ে একটু শব্দ করেন না। কেন কথা বলতে পারেন না? যদি ভুল হয়ে যায় সেই ভয় লাগে, তাহলে কেন বলছেন না, চুপচাপ কেন? এটা একটা রহস্য। সরওয়ার তুষার প্রশ্ন তুলেছেন, সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন? ওই যে আমি বলেছি যে সংসদ নেতা মানে প্রধানমন্ত্রীর মুখে কি ঠাড়া পড়েছে? তিনি উপস্থিত থাকতে তার পক্ষে প্রস্তাব আরেকজন দিতে হবে কেন? সাধারণত সংসদের কার্যপ্রণালী, বিধি এবং রেওয়াজ এটাই যে সুস্থ থাকলে সংসদে যিনি উপস্থিত থাকবেন, প্রশ্নটা তার কাছে থাকলে তিনি উত্তর দেবেন। যেমন মন্ত্রীদের কাছে প্রশ্ন করায় মন্ত্রী উত্তর দেন, তো মাঝে মাঝে এক মন্ত্রীর পক্ষে আরেক মন্ত্রী উত্তর দেন, এবং এটা আলাদা গেজেট প্রকাশ করেও আগে ঠিক করা থাকে
যে অমুক মন্ত্রীর অনুপস্থিতিতে তার প্রশ্ন উত্তর কে দিবেন। আর এগুলোর উত্তরটা কোনো ব্যাপার না, কারণ এগুলো লিখিত। আর সম্পূরক প্রশ্নের উত্তরটা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কে ডিটেলস কোর্স থাকা দরকার, ওটা লিখিত হয় না, কারণ সম্পূরক প্রশ্ন অনেকটা উপস্থিতভাবে হয়ে থাকে এবং উত্তরের মধ্যে অনেক কিছু উপস্থিতভাবে সংযোজন করতে হয়। তারপরও ঠিক করা থাকে যে কে উত্তর দিবে। তো সেখানে আর উত্তর নর্মালি যাকে প্রশ্ন করা হয়, যে মন্ত্রীকে সেই প্রশ্নই দিয়ে থাকেন, সেই মন্ত্রী দিয়ে থাকেন যদি তিনি সুস্থ সবল এবং কথা বলার যোগ্যতা রাখেন এবং পার্লামেন্টে উপস্থিত থাকেন। তো এই রীতির সাথে ক্যাচ করলে এটা স্পষ্ট অ্যানালজি করলে যে তারেক রহমান তিনি সংসদে উপস্থিত থাকলে তার কাছে যদি প্রশ্ন করা হয় বা তার পক্ষ থেকে কিছু বলার প্রয়োজন হয়, এটা তিনিই বলবেন। এটা অন্য কেউ বলার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান বলেন না। কেন বলেন? ওই যে সেনাবাহিনী ধরে না ভারত ধরে না জনগণ ধরে বলা যায় না, এই ভয় থেকে নিজেকে সেফ জোনে রাখছেন। সংবিধান সংশোধন কমিটি গঠন প্রসঙ্গে সংসদ নেতার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দিচ্ছেন, এই নিয়ে প্রশ্ন তুলছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বিএনপি সবসময় বলে আসছে যে সংবিধান সংস্করণ যারা আপনারা বলছেন জুলাই সনদে, এগুলো তো আমরা অনেক আগে থেকেই 31 দফা করে রেখে দিয়েছি। এটা নিয়ে প্রথম যখন সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় তখন বিএনপি বলেছিল, আমরা অনেকেই জানি বিএনপি সংবিধানের রদবদল আনবে বলে ওরা নিজেরাই একটা সংস্কার করবার জন্য বহুদিন যাবৎ আন্দোলন করছিল। আপনারা কি জানেন সেই যে সংস্কার তার মধ্যে কি কি আছে? প্রথম দফাটাই হলো সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। এটা আমার কথা নয়, এটা বিএনপির প্রথম দফা, এটা সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। এটা কিন্তু বিএনপি বহু আগে থেকেই বলে এসছে। এখন বলছে কিসের সংস্কার, সংশোধন করব। এই সংবিধান নিয়ে বিএনপির মধ্যে একটা টানাপোড়েন ছিল। বিএনপির অনেক নেতা নেত্রীরা এই যে সংবিধানটা চালু আছে সেটাকে রদবদল করবার জন্য বহুবার বহু ধরনের আন্দোলন করেছে, বয়ান দিয়েছে, সাক্ষাৎকার দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে প্রথম এবং প্রধান যে মানুষটি বলেছে তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি কিন্তু বহু আগে বলেছিলেন যদি কখনো সরকারে আসতে পারি বা সংসদে বসতে পারি তাহলে সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব। শুধু কি খালেদা ম্যাডামই চেয়েছিল সংবিধান সংস্কার করা হোক, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হোক? না, অনেকেই চেয়েছেন। যে মানুষটি আন্দালিব রহমান পার্থ গত পরশুদিন সংসদকে গরম করে দিল, টেবিল চাপিয়ে যখন তাকে সবাই আরো উচ্ছ্বসিত করছিল তখন উনি ভুলে গেছেন উনি কি বলেছিলেন। এই ভদ্রলোক তো 2024-এ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটেও একই কথা বলে এসছেন। আজকে উনি বেমালুম ভুলে গেছেন। উনি 24 নভেম্বরে যে কথা বলেছেন সেটা 26 মার্চে এসে কথা উল্টিয়ে দিয়েছেন। আপনি এটাকে কিভাবে দেখবেন? আপনি বিচার করবেন। কি বলেছিল এই আন্দালিব রহমান পার্থ, যাকে আপনারা সবাই খুব ভালোবাসেন এবং ওনার সৌন্দর্যের জন্য, ওনার কাপড় চোপড়ের জন্য, ওনার কথাবার্তার জন্য, ওনার সংসদ কাঁপানো ভাষণের জন্য। এই মানুষটা যে দুই মুখ সাপ তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখানে, যদিও অনেকে এটা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেবো। এই সংবিধান দিলে গাত্র দখল হবে। এই যে দেখছেন, আপনারাই বলেন এই ভদ্রলোক 24 নভেম্বরে কি বলেছে, আজকে কি বলছে, আর তাকে সবাই বাহাবা দিচ্ছে। বিএনপির 212 জন সাংসদ যারা ছিলেন তারা টেবিল ছাপিয়ে টেবিল ফাটিয়ে দিচ্ছে, মুহুর্মুহু শব্দ হচ্ছে। আন্দালিব রহমান ভাবছে এই তো আবার মন্ত্রিত্ব পাবার একমাত্র সুযোগ। তারপর অবশ্য তারেক রহমান সাহেব তার পিঠও চাপড়িয়েছে। এদেরকে নিয়ে যদি তারেক রহমান সাহেব সংসার চালাতে চায় তাহলে এর ভবিষ্যৎ কি? যে মানুষটি সকালে এক কথা বিকালে এক কথা বলে সেই মানুষটিকে যদি আপনি মন্ত্রিত্ব দেন তাহলে সেই মন্ত্রীর কাছে আমরা কি আশা করতে পারি? শুধু কি আন্দালিব রহমান পার্থ না, নুর ইসলাম নূর গত পরশু দিনের আগের দিন একটা বয়ান দিয়েছে, তার স্ট্যাটাস দিয়েছে, আমি জুলাইয়ের জন্মদাতা। মানে সে জন্মদাতা জুলাইয়ের। হ্যাঁ, জুলাই তার অবদান ছিল, জুলাই তো বাংলাদেশের 18 কোটি মানুষের অবদান ছিল। সেই নূরও এখন এই সংবিধানের বিরোধী। এই নূর কি বলেছে সেটা আপনারা একটু দেখুন। এই কোন বিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলবে না। জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। এই কোন বিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলবে না। জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। এখন নুর ইসলাম নূর কথা বলে না, সংসদে গিয়ে তারেক রহমান সাহেবকে বলে না যে স্যার আমরা তো কথা দিয়েছিলাম, আমরা তো এই জন্য আন্দোলন করেছিলাম, আপনি এটা মেনে নেন। তারেক রহমান সাহেবের হাতে কি সেটা শুধু আছে? একজন বলছিল, একটা কন্টেন্টে দেখছিলাম যে তারেক রহমান সাহেবকে কথা বলে লাভ নেই, কারণ দেশটা লেগে চালাচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব। উনি কি বলেছিলেন সেটা আবার একটু দেখুন। আমি এগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মাইন্ডে রিসেট করবার জন্য, কারণ সামনে যে দিন আসছে আপনাকে বুঝতে হবে আপনি কোন দলে যাবেন, আপনি কাকে সাপোর্ট করবেন, আপনি এই সংবিধান চান না পুরনো সংবিধান চান। এই জন্য রেফারেন্সগুলো টানছি যে যারা আজকে এই সংবিধান নিয়ে সংসদ কাঁপাচ্ছে, সংবিধানকে বাতিল করে দিচ্ছে, সংবিধানকে সংস্কার করতে দিচ্ছে না, তাদের ভূমিকা কি ছিল আর এখন কি হয়েছে সেগুলো দেখাবার জন্য ছোট ছোট ক্লিপসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সালাউদ্দিন সাহেব কি বলেছিল। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। সালাউদ্দিন সাহেব বলেছেন যদি এটা হায়া ভোটে জিতে তাহলে এই সংসদে যারা আসবে তাদের সবাইকে
সবাই বাধ্য থাকবে এই সংস্কার মেনে নেওয়ার জন্য। উনি নিজেই বলেছেন, আমার কথা না, আপনারা দেখেছেন ক্লিপসটা, এটা কিন্তু কোনো এআই এর ক্লিপস না। আমি যতগুলো ক্লিপস দেখাচ্ছি কোনোটাই এআই এর ক্লিপস নয়। সুতরাং উনি কিন্তু বলেছিলেন হ্যাঁ ভোট জয়ী হলে মানতে বাধ্য, কিন্তু আজকে উনিই মানছেন না। দেখুন, এই যে সংস্কার কমিশন হয়েছিল আলী রিজা সাহেবের তত্ত্বাবধানে, এবং বাংলাদেশের সমস্ত দলগুলো, নিবন্ধিত দলগুলো সেখানে জয়েন করেছিল, সেখানে সালাউদ্দিন সাহেবের ভূমিকা ছিল প্রচন্ড। সালাউদ্দিন সাহেব বিএনপিকে রিপ্রেজেন্ট করতো, উনিই সব কিছু বলেছেন, উনিই গণভোটের কথা বলেছেন, ওনার কথাই গণভোট হচ্ছে, ওনার কথাই গণভোটের যে দিনক্ষণ সেটাও নির্ধারিত হয়েছে। ওখানে বদিউল আলম মজুমদার সাহেব ছিলেন সুজনের প্রধান। উনি কি বলে শুনুন। লিখিত অঙ্গীকার করেছে যে এই জুলাই সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে সুস্পষ্ট অঙ্গীকার। এবং শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অংশ করবে, সংবিধানে এটা তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হবে কিংবা অন্য কোনো ভাবে অন্তর্ভুক্ত হবে। আর দ্বিতীয়ত তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না, যদিও অন্যান্য নাগরিকরা তুলতে পারে। লিখিত অঙ্গীকার করেছে যে এখন দেখেন, এই যে সুশীল সমাজ, তারাও কিন্তু একই কথা বলছে, যারা অঙ্গীকার করেছে। এবং আপনারা সবাই দেখেছেন, আমরা সেই সংবিধান সংস্করণ কমিশনের যখন মিটিং হতো, প্রতিদিন যে টেলিভিশনে দেখানো হতো, আমরা খুব মনোযোগ সহকারে দেখেছি। এবং যারা এই সমস্ত ব্লগ টক দেখেন, রাজনৈতিক খবরাখবর রাখেন, তারাও দেখেছেন। আমরা কি দেখেছি? ভুলে গেছি সেই দিনের ঘটনা। যে কথাগুলো শেখানো হয়েছে তার প্রতিটা এখন উল্টে যাচ্ছে। কেন? শুধুমাত্র এই স্বৈর শাসক হবার জন্য, শুধুমাত্র তারেক রহমানকে 41 সাল পর্যন্ত রাখার জন্য, শুধুমাত্র দুর্নীতি করবার জন্য, শুধুমাত্র কি দেশটাকে সুন্দরভাবে সাজাবার জন্য যে সরকার গঠন হয়েছে সেটাকে বাধা দেবার জন্য, নাকি তৃতীয় কোনো পক্ষের জন্য? এটাও বলা বলি হচ্ছে যে আসলে বিএনপির কোনো ক্ষমতাই নেই। ওই যে বলছিলাম একটু আগে, কে যেন বলছিলেন, সালাউদ্দিন সাহেব যদি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে থাকতেন, তাহলে জিয়াউর রহমান সাহেব অনেক কিছু করতে পারতেন না। কারণ সালাউদ্দিন সাহেব কথায় কথায় সংবিধানের ধারা দিয়ে তাকে ডুবিয়ে রাখতেন, যেটা এখন উনি করছেন। উনি বারবার সংবিধান 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 করছেন, তারেক রহমান সাহেবকে বোঝাচ্ছেন। তারেক রহমান সাহেব সংবিধান সম্বন্ধে তো পাকা নন, উনি হয়তো বিশ্বাস করছেন যে এইটা করলে এইটা হবে, এইটা করলে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, তারেক রহমান সাহেব নিজেই তো বলেছে, আপনারা হাতে ভোট দিন, আমরা সংবিধান সংস্করণ করবো। আজকে কেন করছে না? করবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এখন সবাইকে নামতে হবে রাস্তায়। এবং জামাত আজকে ওয়াকআউট করেছে, আজকে হয়তো ঢুকবে। যদি এই সংবিধান সংস্করণ কথাবার্তা নিয়ে কোনো বনিবনা না হয়, বা সংবিধান সংস্করণ পরিষদ যদি গঠিত না হয়, বা সংবিধান সংস্কার নিয়ে যদি কোনো আলোচনা না হয়, তাহলে জামাত আজকে ওয়াকআউট করবে। কিন্তু ওয়াকআউট করে কতদিন? এখন আসলে সময় হয়ে গেছে রাস্তায় নামবার। অনেকে বলছেন জামাত রাস্তায় নামবে, কবে নামবে? দেশের সার্বিক পরিস্থিতির জন্য হয়তো বা চুপচাপ আছেন। সংসদ থেকে কোনো অবস্থাতেই সংবিধান সংস্কার পরিষদও গঠিত হবে না, সংবিধান সংস্কারও হবে না। বিএনপি যেটা চাচ্ছে সেই জায়গায় স্ট্যান্ড করবে, যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। এর একমাত্র উপায় হলো আরেকটি জুলাই বিপ্লব শুরু করা, যেটা হয়তো বা জামাত শুরু করবে। এবং তার সাথে থাকবে বাংলাদেশের আপামর জনগণ। কারণ বাংলাদেশের মানুষ স্বৈর শাসককে সরিয়েছিল, আরেকটি স্বৈর শাসন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, আরেকটি সরকার এসে যেন সেই কাজই করতে না পারে যে কাজগুলো আগের সরকার করে গেছেন। সুতরাং মানুষ রাস্তায় নামবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কত মানুষকে আটকাবে বিএনপি, কত মানুষকে বাধা দিবে বিএনপি, কত মানুষের রক্ত ঝরাবে বিএনপি, কত মানুষকে জেলে ভরবে বিএনপি। ভয় পায় না বাঙালি। কারণ এখন যে অবস্থা হয়ে গেছে, সবার মনে একটি প্রশ্ন, আপনারা বললেন কি, আপনারা করছেন কি? আপনারা কেন সংবিধান সংস্কার করতে চাচ্ছেন না? তার মানে তো এটা পরিষ্কার, আপনারা স্বৈর শাসক হয়ে 41 সাল পর্যন্ত বাংলাদেশে শাসনভার ধরে রাখতে চান। এটাই তো বোঝা যায়, তাই নয় কি? সব কথা শেষ কথা, এর ফয়সালা হতে হবে রাজপথে। বা আপনারা এইভাবে বলতে পারেন, আরেকটা জুলাই আন্দোলন শুরু হবে। এবং এই আন্দোলন শুধু বাংলাদেশেই পরিমিত থাকবে সেটা কিন্তু নয়। বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক কন্টেন্ট দেখছি, অনেক রেমিটেন্স যোদ্ধাদের কথা শুনছি। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের একটা বিরাট অংশ বিদেশে বসবাস করে, তারা এই ইলেকশনে পার্টিসিপেট করেছে। এবং ম্যাক্সিমাম এই প্রবাসী ভাই বোনেরা জামাত ইসলামকে সাপোর্ট করেছে। কেন সাপোর্ট করেছে? জামাত ইসলাম যেন পাশ করে একটা সুন্দর রাষ্ট্র গঠন করে। জামাত ইসলাম পাশ করেনি, পাশ করেছে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু তারা তো জানে যে এই সরকার যেই আসুক, যেভাবে আসুক, বিএনপি কমিটেড এই সংবিধান সংস্কার করবে, দেশে আবার নতুন করে একটা দেশ চালু হবে, যেটা আগের সরকারের সাথে কোনো মিল মহব্বত থাকবে না, যে আওয়ামী স্টাইলে দেশ চলবে না। তারা এখন বলাবলি করছে, বিভিন্ন জায়গায় আমি দেখছি তারা রেমিটেন্স বন্ধ করে দেবে। একবার ভাবুন, বাংলাদেশে যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, যে রেমিটেন্স বন্ধ করে শেখ হাসিনাকে তাড়িয়েছে, সেই রেমিটেন্স যদি প্রবাসীরা বন্ধ করে দেয়, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? একে তো ইরানের যুদ্ধ, তারপর আমাদের দেশে মাত্র $33 বিলিয়ন এখন আমাদের হাতে আছে, যেটা ইউনূস সাহেব রেখে গেছেন। বাংলাদেশে প্রতি মাসে $8 বিলিয়ন ইম্পোর্ট করতে হয়, সেটা গার্মেন্টসের বিভিন্ন সুতা, মেশিনারিজ ইত্যাদি এবং ফুড টুড মিলিয়ে সবকিছু মিলিয়ে 8 বিলিয়ন করে যদি প্রতি মাসে চলে যায়, আর যদি রেমিটেন্স না আসে, 4 মাসেই তো বাংলাদেশের রিজার্ভ জিরো হয়ে যাবে। দেশ চলবে কি করে? রেমিটেন্স যোদ্ধারা যদি আবার সেই 24-এর আন্দোলনের মতো রেমিটেন্স বন্ধ করে দেয়, তাহলে এই সরকার 2 মাসও টিকতে পারবে না। আমরা চাই না সেই অবস্থা আসুক। আমরা চাই বিএনপি সরকার গঠন করেছে, আগামী 5 বছর সরকার চালাক। কিন্তু তারা যে কমিটমেন্টগুলো করে এসছে, এই জুলাই সংস্কারটা তাদের করতে হবে। জুলাই সংস্কার না করে তারা কোনো অবস্থাতেই এই দেশে বাকি সময়টা শাসন করতে পারবে না। 5 বছর তো অনেক দূর, 5 মাসও টিকতে পারবে না। কারণ এটা জনগণের আকাঙ্ক্ষা, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আশা নয় শুধু, এটা
নাহিদ হাসনাদের আশা নয় শুধু, এটা সমস্ত বাংলাদেশিদের আশা এবং আকাঙ্ক্ষা। এখানে আপনাকে সম্মান দেখাতেই হবে, নইলে নইলে আপনাদের কি ভবিষ্যৎ হবে সেটা আপনারা নিজেরাও আঁচ করতে পারেন। ক্ষমতা আপনাদের চেয়ে অনেক বেশি ছিল আওয়ামী লীগের, শেখ হাসিনার। পুলিশ, মিলিটারি, বিজিবি, প্রশাসন সব কিছু ছিল তার হাতে, পারেনি টিকতে। আপনারা তো সেদিন এসছেন, কতজনকে কুক্ষিগত করতে পেরেছেন জানি না, তবে এটা বোঝা যায় কোন অবস্থাতেই আপনারা শেখ হাসিনার চাইতে বেশি শক্তিধর নন। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। আমি দাঁড়ালেই ভালোবাসার কিছু কথা বলতে হয়। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি, আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি পয়েন্ট অফ অর্ডারে নিশ্চয়ই এই বক্তব্য রেখেছেন। পয়েন্ট অফ অর্ডার চলমান বিষয়ের উপরে, এটা তো গতকালকের বিষয়, গতকালকেই শেষ হয়ে গিয়েছে, সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই। মাননীয় মন্ত্রী উত্তর দেওয়ার প্রয়োজন নাই। উনি যদি হাউসে থেকে বলতেন তাহলে নিশ্চয়ই আপনাকে রাইট অফ রিপ্লাই দিতাম। আপনি তারপর কিছু বলতে চান? শোনা যাচ্ছে না তো, মাইক অন করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না, এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম মাননীয় বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটা ছিল যেখানে রুল 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতাবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনারা ওয়াক আউট করার আর অনেক পরে, তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পঠিত হইল কিভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এখন মাননীয় বিরোধী দলের নেতা এটা নিয়ে আরো বলবেন, বলেন। বিভ্রান্তিটা এখানে মাননীয় স্পিকার, একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে, শুধু নাম বদল হয়েছে, প্রস্তাব ঠিক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি, এখানে আমি কোনো ভুল তথ্য দেইনি। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।